Abu Muhammad al-Julani. Abu Muhammad al-Julani. Abu Muhammad al-Julani told us today in Damascus. The leader of Hayat Tahrir al-Sham became prominent. মধ্যপ্রাচ্যের হৃদয়ে এক রক্তাক্ত গৃহযুদ্ধের মাঝে একটা কালো নাম, রহস্যময় নাম উঠে আসে, যার নাম মোহাম্মদ আবু আল-জালানি। তার পরিচিতি সিরিয়ার সবথেকে শক্তিশালী এবং বিতর্কিত গোষ্ঠী হায়াত আল-শামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কে এই আল-জালানি? কিভাবে এইচটিএস সিরিয়ার গৃহযুদ্ধে কেন্দ্রীয় শক্তিতে পরিণত হলো? সিরিয়ার বর্তমান অবস্থা কি? সিরিয়ার ভবিষ্যৎ অবস্থা কি হবে? আল-জালানি কি সিরিয়া শাসন করবে? আর আল-জালানি বর্তমানে একটা সাংবাদিক ইন্টারভিউতে কি বলল? চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আল-জালানি সম্পর্কে, তার অতীত এবং কিছু অজানা তথ্য। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা ভিডিওটা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এখন আমরা জেনে নেব আল-জালানি সম্পর্কে কিছু তথ্য। সিরিয়ার দারা প্রদেশে জন্মগ্রহণ করেন আহমেদ হুসাইন আল-শারা, যিনি পরবর্তীকালে মোহাম্মদ আবু আল-জালানি নামে পরিচিত হন। তবে তার শৈশবের জীবন সম্পর্কে তেমন কিছু তথ্য পাওয়া যায়নি। তবে 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাক আক্রমণের পরে তার জীবনযাত্রা যথেষ্ট পরিবর্তন দেখা দেয়। ইরাকে তিনি আল কায়দার অধীনে যুদ্ধে যোগ দেন এবং মুসাফ আল জারাকাওয়ের মতো নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তিনি ইরাকে সামরিক বাহিনীর কৌশলে নিজেকে দক্ষ করে তোলেন, যেটা পরবর্তীকালে সিরিয়ার নেতৃত্ব দেওয়াতে যথেষ্ট কার্যকারী ভূমিকা নেয়। 2011 সালে আরব বসন্তের ঢেউ যখন মধ্য প্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে, তখন সিরিয়াও তার ছোঁয়া পায়। এর ফলে কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের অত্যাচারে যে সমস্ত আন্দোলনগুলো হচ্ছিল, সেই আন্দোলনগুলো রক্তাক্ত গৃহযুদ্ধে পরিণত হয়। এরপরে ইরাক থেকে ওই সময় ফিরে আসে আবু মোহাম্মদ আল-জালানি এবং 2012 সালে আল কায়দার সাহায্য নিয়ে তৈরি করেন জাবাত আল-নুসরা। জাবাত আল-নুসরা দ্রুতই সিরিয়ার খুবই শক্তিশালী গোষ্ঠীতে পরিণত হয়ে যায়। সামরিক দক্ষতা এবং কৌশলের মাধ্যমে আসাদ সরকারের কাছে এই নুসরা ফ্রন্ট একটা আতঙ্কের নাম হয়ে ওঠে। কিন্তু আল কায়দার সাথে সম্পর্ক রাখার কারণে অন্যান্য গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি হয়, বিভাজন শুরু হয়ে যায়। 2016 সালে আল-জালানির সাথে আল কায়দার মতবিরোধ যথেষ্ট বাড়তে থাকে। তার মতে আল-জালানি নিজস্ব শাসন প্রতিষ্ঠা করতে চায়। সিরিয়ার পরিস্থিতি আন্তর্জাতিক জিহাদের পরিস্থিতি থেকে আলাদা, তাই তিনি জাবাত আল-নুসরার নামের পরিবর্তে জাবাত আল-ফাতেহা আল-শাম রাখেন এবং দাবি করেন তারা আল কায়দার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। পরবর্তীতে 2017 সালে আল-জালানি একটা বড় পদক্ষেপ নেন। তিনি সমস্ত শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীকে একত্রিত করেন, যেটা পরবর্তীকালে হায়াত তাহরির আল-শাম নামে পরিচিত হন। এই পদক্ষেপ অনেকের কাছে স্থানীয় বৈধতা অর্জনের কৌশল। আল-জালানির নেতৃত্বে এইচটিএস সিরিয়ার ইডলিব প্রদেশে প্রধান শক্তিতে পরিণত হয়। তারা প্রদেশটি একটা ডিফেক্টর সরকার হিসাবে প্রতিষ্ঠা করেন, যেখানে রয়েছে পুলিশ, প্রশাসন এবং জনসেবা। আল-জালানি নিজেকে একজন বাস্তববাদী নেতা হিসাবে প্রতিষ্ঠা করতে চান বা প্রতিষ্ঠা করেন, যিনি আন্তর্জাতিক শক্তির সাথে সমস্ত কিছু আলোচনার পথ খোলা রাখতে চান। কিন্তু সমালোচকরা বলেন এটা শুধুমাত্র একটা মুখোশ। এইচটিএস বারবার বিরোধীদের দমন, মানবাধিকার লঙ্ঘন এবং সাংবাদিকদের উপর অত্যাচারের অভিযোগে অভিযুক্ত রয়েছে। যদিও আল-জালানি এইচটিএসকে পরিমিত গোষ্ঠী হিসাবে উপস্থাপন করতে চান, অনেকেই এখনও তাদের অতীতকে ভুলতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে আল-জালানির চেহারায় নাটকীয় পরিবর্তন দেখা গিয়েছে। আগে যেখানে তাকে দেখা হতো সামরিক পোশাকে, এবং এখন তাকে দেখা যায় স্যুট টাই পরে। তিনি পশ্চিমা সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেছেন তার প্রধান কাজ হলো সিরিয়ার জনগণকে রক্ষা করা এবং আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।
তো বন্ধুরা, কিভাবে আসাদ সরকারের পতন ঘটেছে তার পুরো ভিডিও আমাদের এই ডেসক্রিপশানে দেওয়া হলো, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন এবং ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করেও আসতে পারেন। কিন্তু প্রশ্ন থেকে যায় যে এটা কি সত্যি একটা রূপান্তর নাকি কৌশলগত বেঁচে থাকার একটা উপায়? আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার গৃহযুদ্ধে বিতর্কিত এক চরিত্রের মানুষ। তার অতীত এবং বর্তমান একটা কঠিন প্রশ্নের সম্মুখীন আমাদের সামনে পড়ে গেছে। সত্যি নতুন পথ ধরে এগিয়ে যাচ্ছেন নাকি এটি শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার তার একটি কৌশল? তিনি তার ছোট্ট সঙ্গীদের উদ্দেশ্যে বলেন, এই বিজয় শুধুমাত্র ইসলামিকদের বিজয়। তিনি তার ছোট্ট সঙ্গীদের উদ্দেশ্যে বলেন, পুরো ইসলামিক জাতির জন্য এক বিজয়। তার কথা শুধুমাত্র তার সমর্থকদের জন্য নয়, যারা তার যোদ্ধাদের হায়াত তাহারি আল শাম মাধ্যমে সিরিয়া জুড়ে দ্রুত গতিতে বিজয় এনেছে। এটি ছিল সিরিয়ার সাধারণ মানুষের প্রতিও একটি বার্তা, যারা বহু কষ্ট সহ্য করেছে। তিনি বলেন, শহীদের আত্মত্যাগ, বিধবাদের কষ্ট এবং বন্দীদের ভোগান্তির ফল একটি বিভক্ত সিরিয়ায়, যেখানে ধর্ম একজন ব্যক্তির স্থান নির্ধারণ করে। জোলানি একটি শক্তিশালী বার্তা দিলেন পরিবর্তনের। সিরিয়ার ধর্মের বৈচিত্র্য রয়েছে। জোলানির মতো সুন্নি মুসলিম, আসাদের মতো ওলাইট এবং খ্রিস্টান, দ্রুত শিয়াদের মতো অনেক সম্প্রদায়। জোলানি কথাগুলোতে যেমন পুরানো বিভাজন ভাঙার উদ্দেশ্য বলা। তিনি ইরানকে বিশেষভাবে আক্রমণ করে বলেন, ইরান সিরিয়াকে তাদের উচ্চাকাঙ্ক্ষার জন্য ব্যবহার করেছে এবং সাম্প্রদায়িকতা ছড়িয়েছে। এই সময় শেষ হয়েছে। তিনি ঘোষণা করলেন, সতর্ক করে দিলেন যে ইরানের ক্ষমতা এখন সীমিত। কিন্তু জোলানির এই বার্তা শুধু সিরিয়ান বা ইরানদের জন্য ছিল না, এটি ছিল বিশ্ব শক্তির জন্য, যারা তাকে এখনও সন্ত্রাসী হিসাবে দেখে এবং যার মাথার মূল্য $10 মিলিয়ন ধার্য করা হয়েছে। তবুও তিনি পশ্চিমা গণমাধ্যমের মাধ্যমে তার ভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন এবং নিজের অতীতকে ভুলে থাকার ইঙ্গিত দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তার কথা শুনেছেন এবং বলেছেন, জোলানির কথা আশাব্যঞ্জক মনে হলেও তাকে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। জোলানি সিরিয়ার মাদক বন্ধ করে দিতে চান। সিরিয়া এখন শুদ্ধ হচ্ছে। তিনি বলেন, তিনি দুর্নীতি দূর করা এবং দেশ পুনর্গঠনে অঙ্গীকার করেন। জোলানির উমাইয়া মসজিদের বক্তব্য শুধু বিজয়ের উদযাপন নয়, এটি ছিল এক নতুন যুগের টিকে থাকার বার্তা। তবে তিনি সফল হবে কিনা তা নির্ভর করবে তার ভবিষ্যতের কার্যকলাপের ওপর নির্ভর। 8ই ডিসেম্বর 2024 সালে সিরিয়ার ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। যুদ্ধ, বিশৃঙ্খলা এবং অকল্পনীয় কষ্টের বছরগুলোর পর প্রেসিডেন্ট আসাদ সরকারের পতন ঘটে। দামেস্কের রাস্তায় এখন উচ্ছ্বাস এবং অনিশ্চয়তার শব্দ শোনা যায়। মানুষের মনে একটা সাধারণ কিন্তু গভীর প্রশ্ন থেকে যায় যে এই যুদ্ধ বিধ্বস্ত জাতির পরবর্তী অধ্যায় কী হবে। এই নতুন নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক বিতর্কিত ব্যক্তি, আবু মোহাম্মদ আল জোলানি। বর্তমানে তিনি আহমেদ আল সারা নামে পরিচিত, যিনি আগে HTS-এর একজন নেতা ছিলেন, যিনি উত্তর সিরিয়ার কিছু অংশ আধিপত্য বিস্তার করেছিল। আর এখন তিনি রাজনৈতিক পুনর্জন্মের কেন্দ্রে রয়েছেন। এই আহমেদ আল সারা, তিনি এমন একজন বিতর্কিত ব্যক্তি যিনি পরবর্তীকালে কি এই জাতিকে শান্তির বার্তা দিতে পারবেন বা শান্তিতে নিয়ে যেতে পারবেন। আসাদের পতনের পরই শূন্যস্থান পূরণ করতে চলে আসে এক চেনা মুখ, মোহাম্মদ আবু আল জোলানি। আসাদের অধীনে প্রাক্তন প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার মিশন ছিল স্পষ্ট এবং দেশকে স্থিতিশীলভাবে এগিয়ে তোলা। তবে মাত্র 2 দিন পরে একটি নতুন ব্যক্তিত্ব মঞ্চে প্রবেশ করেন। সিরিয়ার স্যালভেশন গভর্নমেন্ট SSG-এর প্রধান মোহাম্মদ আল বশিরকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়। এই পদক্ষেপটি পুরানো শাসন থেকে নতুন নেতৃত্বের দিকে একটি পরিবর্তন নির্দেশ করে। সিরিয়ার ভবিষ্যৎ মোটেও নিশ্চিত নয়। রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর এক মোজাইক, যার প্রতিটি গোষ্ঠীরই দেশের জন্য একটি দৃষ্টিভঙ্গি রয়েছে। আন্তর্জাতিক অংশীদারও এই ফলাফল গঠনের স্বার্থ রয়েছে।
নেতৃত্ব গ্রহণের জন্য আল সারাকে অবশ্যই এই জটিলতাগুলি দামেস্কের সাথে মোকাবিলা করতে হবে, মিত্রতা তৈরি করতে এবং সিরিয়া এবং বাইরের ঐকমত্য গড়ে তুলতে হবে। সামনের পথ কীভাবে এগিয়ে নিয়ে যাবে আল জোলানি? যখন জাতি তার নতুন স্বাধীনভাবের সাথে মিলিয়ে নিচ্ছে, তখন সিরিয়ার জনগণ গভীরভাবে পর্যবেক্ষণ করছে আল সারা কি সিরিয়ার অত্যন্ত প্রয়োজনীয় ঐক্যের নেতা হয়ে উঠবেন, নাকি তার অতীত উচ্চাকাঙ্ক্ষা তাড়া করবে। আসন্ন মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এটি নির্ধারণ করতে যে এই বিতর্কিত ব্যক্তিত্ব সত্যি সিরিয়াকে শান্তি ও স্থিতিশীলতার একটি নতুন যুগে নেতৃত্ব দিতে পারবেন কিনা। এই মুহূর্তে সিরিয়া একটি সংকটময় মোড়ে ঘুরে দাঁড়িয়ে রয়েছেন, তার ভবিষ্যৎ ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এ বিষয়ে নিশ্চিত জাতির গল্প এখনও শেষ হয়নি এবং এর পরবর্তী অধ্যায়টি আগের মতনই নাটকীয় এবং অনিশ্চিত হওয়া প্রতিশ্রুতি নিচ্ছে। আপনাদের কি মনে হয় আবু মোহাম্মদ আল জোলানি কি সিরিয়াকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে বা এই রাজনৈতিককে শান্তি শৃঙ্খলা দিতে পারবে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আজকে ছিল এই বাশার আল আসাদ সরকারের পতনের পরে মোহাম্মদ আবু জোলানি সম্পর্কে এটুকুই তথ্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।